আমন্ত্রণ জানাচ্ছি আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলবো সরকারের 2 মাস ও জনপ্রত্যাশা এই বিষয়টি নিয়ে, এবং কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাইদ খান, কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক, এবং আরও আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আপনাদের দুজনকে আজকে দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করে দিতে চাই। সাইদ খান, আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই যে তারেক রহমানের সরকার দেশের দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পেলাম যে মধ্যপ্রাচ্য সংঘাত শুরু হলো, পুরো বিশ্ব যুদ্ধের কবলে পড়লো, এবং এই যুদ্ধের মধ্যে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরাও নানা বিপদের মধ্যে আছেন, ঝুঁকিতে রয়েছেন। দেশ দুনিয়ার নানান কিছু মাথায় রেখেই সরকারকে এগোতে হচ্ছে, কাজ করে যেতে হচ্ছে। মাত্র 2 মাস বয়সেই সরকারের আপনার কি মনে হয় যে চলার পথটা কেমন হলো? কথায় ও কাজে কতটুকু সমন্বয় দেখতে পেলেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আপনি তো শুরুতেই বললেন যে মাত্র 2 মাস বয়সী একটি সরকারের কাছে যে প্রত্যাশা এবং যে তাদের পথ চলা এটি কেমন দেখছি। সরকার আসলে যদি শুরু করতে হয়, সরকার শুরুই করেছে বৈরিতার মধ্য থেকে। যেদিন 17 তারিখে সরকার মন্ত্রিপরিষদ শপথ নিল, পরের দিনই রমজান আসলো। আপনি জানেন যে আমাদের দেশে রমজান মানে একটা ত্রাহি ত্রাহি দশা পড়ে যায় সাধারণ জনগণের মধ্যে, নিত্যপণ্যের বাজারে আগুন লেগে যায়। হ্যাঁ, এই জায়গাটি কিন্তু সরকার অত্যন্ত সুষ্ঠুভাবেই শুরু করেছে। এবার রমজানে কিন্তু আমরা ওইভাবে ইনফ্যাক্ট অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও রমজানে আমরা অত বেশি অস্থিরতা দেখিনি বাজারে। এই জায়গায় একটা স্বস্তির খবর আছে, কিন্তু এর ঠিক 10 দিনের মাথায় 28 তারিখ এটি অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত একটি মানে বোঝার উপরে শাকের আটির মতো অবস্থা এসে পড়লো আমাদের ঘাড়ের উপরে। ইরান পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে শুধুমাত্র বাংলাদেশ না, সারা বিশ্বই এক ধরনের চাপে পড়ে যায়, বিশেষ করে জ্বালানি নিরাপত্তায়। সেই চাপ কাটাতে সরকার প্রথম দিকে যেভাবে সাবসিডি দিয়ে তারা মনে করেছে যে সাবসিডি দিয়ে জনগণের ভোগান্তি কতটা কমানো যায় সেই দিকে নজর দিয়েছে, এবং এখানে কিছু মিসম্যানেজমেন্ট অবশ্যই আছে। বিকজ আপনি জানেন যে গত 17 বছর ধরে যে ফ্যাসিস্ট হেজিমনি আমাদের ঘাড়ের উপরে চেপেছিল, প্রশাসন থেকে সর্বক্ষেত্রে দলীয়করণ এবং একেবারে নগ্ন দলীয়করণ, সেই জায়গা থেকে কিন্তু সরকার যাচাই বাছাইয়ের সুযোগটি কিন্তু সরকার একটুও পায়নি, যেই কারণে পুরনো হেজিমনি রয়ে গেছে। তারা সরকারকে নানানভাবে স্যাবোটাইজ করেছেন, ইনফ্যাক্ট এখনও করছে। সরকার কিন্তু ওই যে বলে না যে প্রথম 6 মাসের একটা হানিমুন পিরিয়ড, আসলে হানিমুন পিরিয়ড পায়নি সরকার। ডে 1 থেকেই কিন্তু চ্যালেঞ্জের মুখে। এর মধ্যেও সরকারের এই 2 মাসের মাথায় 60তম দিনে দাঁড়িয়ে যখন আমরা কথা বলছি, তখন সরকারকে বিভিন্ন জায়গায় সতর্ক করা যায়, সমালোচনা করবার মতো কোনো সুযোগ এখনো তৈরি হয়নি, সময় তো হয়নি। তারপরেও দেখুন এই 60 দিনে 60টি প্রকল্প যে বা প্রতিশ্রুতি যেটি সরকার দিয়েছিল ভোটের আগে জনগণকে, সেগুলো বাস্তবায়ন করেছে। এবং প্রথম দেখুন এখনো পর্যন্ত কিন্তু ভোটের নখের কালি ওঠেনি। তার মধ্যে আপনি দেখেন যে ফ্যামিলি কার্ড, হ্যাঁ, সবই পাইলটিং হচ্ছে, কিন্তু একবারে তো আমাদের মতো একটা ভঙ্গুর অর্থনীতি এবং দুর্বল অর্থনীতির দেশের জন্য তো এগুলো, এই ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসগুলো অ্যাট এ গ্লান্স নেশন ওয়াইড করা অনেকটা টাফ। আমাদের অর্থনীতির ভলিউম তো ওরকম না। শুরুটা পাইলটিংটা হয়েছে, কৃষক কার্ড হয়েছে, এরপরে দেখুন যে মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে, এরপরে ইউরোপের 7টি দেশে নতুন শ্রমবাজার খুলবার জন্য সরকারের এক ধরনের উদ্যোগ দেখছি। এবং আপনি এই প্রথমবার আপনি দেখুন রোজার ঈদের আগে গার্মেন্টসে যে অসন্তোষ আমরা দেখেছি, যে ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় 7 জন শ্রমিক কিন্তু গাজীপুরে গুলিতে প্রাণ দিতে হয়েছিল। এইবার প্রথম কিন্তু রমজানে আমরা গার্মেন্টস কর্মীদের মধ্যে এক ধরনের স্বস্তি দেখেছি যে শ্রমিকরা তাদের মজুরি পেয়েছে। এরপরে খাল কাটার কর্মসূচি, যে 20,000 কিলোমিটার খাল সরকার কাটবে, তাদের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, সেই জায়গায় 54টি জেলায় তাদের এই কার্যক্রম শুরু হয়েছে, পর্যায়ক্রমে এগুলো শেষ হবে। এবং আরেকটি জিনিস যেটা মনে করেন, বিকল্প জ্বালানির সোর্স খুঁজবার জন্য সোলারের উপরে সরকার গুরুত্ব দিচ্ছে, এবং সরকার অলরেডি 35 মেগাওয়াট ন্যাশনাল গ্রিডে যুক্ত করেছে, এবং বলেছে যে পর্যায়ক্রমে আগামী 5 বছরের মধ্যে আরও 10,000 মেগাওয়াট এই যে সোলার পাওয়ার ন্যাশনাল গ্রিডে যুক্ত করবে। এরপরে দেখুন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যাদের সাথে আমাদের
রাজনৈতিক যে সমীকরণ ছিল, যাদের উপরে ভর করে ফ্যাসিস্ট এই জায়গায় একেবারে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও কিন্তু তাদের এক ধরনের টান প্রেরণ ছিল। হ্যাঁ, রাজনৈতিক দূরত্ব ছিল, সেই দূরত্ব ঘুচিয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে। কিন্তু সাইদ খান, গুরুত্বপূর্ণ কিছু সংস্কার ইস্যু এবং আইনের ক্ষেত্রে আসলে সরকারের অবস্থান আপনি কেমন দেখছেন বা কিভাবে পর্যবেক্ষণ করলেন, এটি জানতে চাইবো আপনার কাছে। তবে তার কাছে আমি আর 10 সেকেন্ডে শেষ করি। সেটা হচ্ছে যে 133টি অধ্যাদেশ, যেগুলো সংসদে অলমোস্ট 98টি, কিন্তু তারা বিল পাশ করেছে। এরপরে গুমের মতো, মানবাধিকার কমিশনের মতো অত্যন্ত সেন্সিটিভ কিছু সংস্কার প্রস্তাব, যেগুলো অধিকতর যাচাই বাছাই করে তারপরে সংসদের নতুন বিল আকারে আগামী অধিবেশনে উপস্থাপন করবে। বিষয়গুলো নিয়ে আমার আসবো কাছে মনে আপনার হচ্ছে কাছে। যে সরকার, হ্যাঁ, মিসম্যানেজমেন্ট আছে, কিন্তু সরকার, আমি ব্যর্থ বা সরকারের অ্যাগ্রেসিভ মানসিকতা, এগুলো আমি দেখছি না। জি, ধন্যবাদ। এই জিনিসগুলো নিয়ে আবারও আপনার কাছে আসবো। এ পর্যায়ে মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, আপনার কাছ থেকে জানতে চাই একই প্রশ্ন, যে সরকারকে এই 2 মাসে কেমন দেখলেন, কথায় ও কাজে কতটা মিল পেলেন? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাকচুয়ালি 2 মাস সময় খুবই অল্প সময়। আমরা যদি যে কোনো অর্গানাইজেশনে আমরা অর্গানাইজেশন ইভ্যালুয়েশন করে থাকি, কেপিআই বলে থাকি, কি পারফরমেন্স ইন্ডিকেটর। সো এই কেপিআইটা যদি আমরা কনসিডার করি, সেদিক থেকে আসলে 2 মাসে যে কোনো প্রতিষ্ঠানেরই হচ্ছে মূল্যায়নের সময় এখনো আসে নাই, আমি এটা বলতে হবে। স্টিল যেহেতু হচ্ছে যে সরকার দায়িত্ব নিয়েছে, তাদের সরকারের যে আস্থার জায়গাটা, সেখানে অবশ্যই যে আস্থাটা আমরা এক্সপেক্ট করেছিলাম, আমরা কিছু গ্যাপ দেখতে পাচ্ছি। সাইদ ভাই খুব রাইটলি পয়েন্টেড করেছেন যে অনেকগুলো বিষয়, বিশেষ করে সরকারের যে ম্যানিফেস্টো ছিল, ম্যানিফেস্টোর এখানে কার্ডগুলো প্লাস খাল খনন, এগুলো অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি। বাট যেটা শঙ্কার জায়গা, যেটা সাইদ ভাই মেনশন করেছেন, যে মিসম্যানেজমেন্টটা, সো এটাও অ্যাকচুয়ালি আফটার সামটাইমস অবশ্যই এটা রিকভার করতে একটু টাইম লাগবে। কিন্তু মিসম্যানেজমেন্টটা যদি বাগাড়ম্বরটা আমরা যদি দেখি যে দিন দিন বাড়তে থাকে, সেটা কিন্তু সরকারের জন্য ভালো না। সো সেই জায়গা থেকে আমাদের পয়েন্ট আউট করা উচিত যে সরকারের গ্যাপটা কোথায় হচ্ছে। সো ভাইয়া বলতেছিলেন যে সরকার 133টা অধ্যাদেশের মধ্যে 98টাই পাশ করেছে, বাট আমাদের মেজর যে 20টা অধ্যাদেশ বাতিল করা হয়েছে, এটা কিন্তু আমাদের জনগণের ম্যান্ডেটকে বাইপাস করা হচ্ছে। সো আমি যদি আমার পুরো শরীরটা রেখে শুধুমাত্র মাথাটা ফেলে দিই, তাহলে তো আমি আসলে বাঁচবো না। সো আমরা যেটা বারবারই বলতেছি, যে এখানে সিভিল সোসাইটি থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই বিষয়ে বারবার বলছে, একটা মেজর ইস্যু দেখেন, ব্যাংক অধ্যাদেশটা, এখানে একটা লুকোচুরি, এখানে একটা রিফরমেশনের যে ইস্যুটা, এটার কারণে এখন আমরা দেখতে পাচ্ছি যে আইএমএফ থেকে যে লোন প্রাপ্তির বিষয়টা, সেটাও কিন্তু আটকে গিয়েছে। আরেকটা মেজর ইস্যু আমরা যদি রেইজ করি, রিসেন্টলি আপনারা দেখেছেন যে হরমুজ প্রণালী খুলে দিয়েছে। সো এখানেও আমি দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে, আমি ডিপ্লোম্যাটিক ব্যর্থতা বলবো না, আমি বলবো যে এখানে ডিপ্লোম্যাটিক হচ্ছে যে ওয়াইজ ওয়েতে করার দরকার ছিল, আমার মনে হয় যে সরকার এখানে একটু গ্যাপ করেছে। কারণ হচ্ছে যে আপনি যখন রাষ্ট্র চালাবেন, আপনাকে প্রত্যেকটা স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়েই, সবাইকে কনভিন্স করেই কিন্তু আমাদেরকে চলতে হবে। ভাইয়া রাইটলি পয়েন্টেড আউট করেছেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্কের জায়গাটা সরকার ভালো করেছে, অবশ্যই দ্যাট ইজ অ্যাপ্রিসিয়েটেবল। বাট অ্যাট দ্য সেম টাইম, আমি যখন অন্যান্য যেমন ইরান ইস্যুতে আমাদের যে স্টেটমেন্ট প্লাস আদার্স, যেটা কিনা আমাকে এখন আর একটা শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে, আমার মনে হয় যে মিসম্যানেজমেন্টের জায়গাটা সরকার আইডেন্টিফাই করা উচিত, কোথায় কোথায় প্রবলেম, সেই প্রবলেমগুলোকে ধরে ধরে। আমি প্রথমেই বলেছিলাম কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর, আমরা বিজনেসের ল্যাঙ্গুয়েজে একটা টার্ম বলে থাকি যে ইফ ইউ ওয়ান্ট টু ইভালুয়েট বিজনেস পারফরমেন্স, ইউ নিড টু ইভালুয়েট থ্রো ব্যালেন্স স্কোর কার্ড, মানে আপনাকে ব্যালেন্সড ওয়েতে হচ্ছে যে গ্রোথ হতে হবে। আপনি যদি শুধুমাত্র একটা পার্সপেক্টিভে, সে ইউ আর গ্রোয়িং ফাইন্যান্সিয়ালি, বাট আপনার এখানে লার্নিং অপরচুনিটি বা আদার্স, আমরা হয়তো বিজনেসের ভাষায় বলতেছি, বাট এখানে যদি আমার জনগণের ট্রাস্টের জায়গাটা, আপনি 2 মাসে স্বস্তি কতটুকু হলো, সেটা সবচেয়ে ভালো বলতে পারবেন
জনগণকে যদি কোশ্চেন করেন। সো জনগণের কোশ্চেনের জায়গায় আপনি দেখেন সরকার অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য যে তারা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে নাই, বাট অ্যাট দ্য সেম টাইম জ্বালানি তেলের জন্য যে 6 ঘন্টা 8 ঘন্টা লাইন ধরে মানুষ তেল নিতে হচ্ছে, এই সংকটকে তো অ্যাভয়েড করার সুযোগ নেই। তো সরকার বারবার বলছে যে পর্যাপ্ত জ্বালানি আছে, মজুদ আছে, কিন্তু হোয়ারাজ আপনার এই যে একটা মানুষ তার প্রোডাক্টিভ টাইমের 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পার করে দিচ্ছেন, তো এটা তো একটা ক্রাইসিস। এই ক্রাইসিসকে কিন্তু সরকার মানে সামহাউ কেন যেন বাইপাস করতেছে। এটা কিন্তু আমার অর্থনীতির জন্য ভালো না, এবং এটার ফলটা দেখেন আপনি। সরকারের পারফরমেন্সের সবচেয়ে ভালো ইন্ডিকেটর হচ্ছে ইনফ্লেশন, যে জনগণের স্বস্তির জায়গাটা। আপনি কি মনে করেন যে বিশেষ করে এই জ্বালানি নিয়ে কি একটু ইনফরমেশন গ্যাপ রয়ে গেছে কিনা? এখানেই তো আমাদের প্রশ্ন, যে সরকার বলছে যে পর্যাপ্ত জ্বালানি আছে, কিন্তু ওয়ারেস যে পাম্পগুলোতে হচ্ছে যে তারা বলতেছে যে তাদের কাছে তেল নেই। তাহলে সরকারের দায়িত্ব কি? সরকার তো এখানে অবশ্যই তার ম্যানেজমেন্টটাকে স্ট্রং করবে, কোথায় গ্যাপ হচ্ছে, কেন হচ্ছে। এখানে যদি কেউ মজুদ করে থাকে তাহলে সরাসরি সরকার অ্যাকশন নেবে। এখন দেখেন কি হয়েছে, ওই যে জ্বালানি তেলের সংকটের কারণে সরকার হয়তো তেলের দাম বাড়ায় নাই, কিন্তু এটা হচ্ছে যে অটোমেটিক্যালি মার্কেটে কিন্তু অনেকে হাই প্রাইসে তেল কিনতেছে। হ্যাঁ, এবং এতে করে অন্যান্য মার্কেটেও দেখেন যেটা হয়েছে যে আপনার শাকসবজি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একটা ইনফ্লেশন কিন্তু দেখা দিচ্ছে। সবাই কিন্তু একটা এক্সকিউজ খুঁজছে যে তেলের সংকটের কারণে আমার হচ্ছে যে পণ্যদ্রব্য হচ্ছে যে ট্রান্সপোর্টেশন। কাছ থেকে এই ব্যাপারে শুনে নেই যে সাইদ খান, আপনি কি মনে করেন যে সরকার এই ব্যাপারে কি আরেকটু স্পষ্টতা বা স্বচ্ছতা অবলম্বন করতে পারতো কিনা? আমি শুরুতেই বলেছি যে সরকার আসলে যে গুছিয়ে ওঠার সময় তো পায়নি। হ্যাঁ, আমি তো বললাম একেবারে ডে ওয়ান থেকেই তো ক্রাইসিস ফেস করে করে আসছে। এবং দেখুন, একটা নতুন সরকার, সেটা যদি বিএনপি সরকার নাও হতো, ধরে নিলাম এনসিপিও যদি সরকারে আসতো, বা আজকে যারা বিরোধী দল তারাও যদি সরকারে আসতো, তাদেরকেও এই চ্যালেঞ্জগুলো ফেস করতে হতো। আরেকটি জিনিস ভাই যেটি বললেন যে ইনফ্লেশন কিন্তু বাড়েনি। এই রমজানে কিন্তু ইনফ্লেশন বাড়ার কথা। এবং আরেকটি স্বস্তির খবর দেখুন, বছরের ঠিক এই সময়টায় আমরা কিন্তু প্রত্যেক বছর গণমাধ্যম কর্মী হবার কারণে এই সময় চালের বাজারে এক ধরনের অস্থিরতা দেখি। সেই জায়গাটিতে আমরা কিন্তু এবার চালের বাজারে যে একেবারে মধ্যবিত্তের এবং নিম্নবিত্ত মানুষের যে একেবারেই রাজনীতিটা কিন্তু চালের ব্যাগ থেকে শুরু হয়, বাজারের ব্যাগ থেকে। সেই জায়গাটাই কিন্তু সরকার সাবসিডি দিয়ে হোক বা তারা তাদের যে কোনো পটেনশিয়ালিটি অ্যাপ্লাই করে হোক, সেই জায়গাটিতে কিন্তু স্বস্তি আছে। জ্বালানির যে জায়গাটি সেটি কিন্তু আমাদের একার না, শুধু বাংলাদেশের না। আপনি দেখেন যে অনেক দেশ কিন্তু শাটডাউন করেছে, লকডাউন করেছে, তাদের অফিস টাইম ছোট করেছে, ইনফ্যাক্ট কর্মী পর্যন্ত ছাঁটাই করেছে, ট্রাম্প প্রশাসন পর্যন্ত জনবল কমিয়েছে। তার মানে এখানে শুধুমাত্র আমরা যে ভিকটিম বা সরকারের আমলাতন্ত্রের মধ্যে কিছু মিসম্যানেজমেন্ট যে নেই সেটা অস্বীকার করবার মিনিমাম সুযোগ নেই। কারণ হঠাৎ করে তো আমাদের গাড়ি বেড়ে যায়নি বা চাহিদাও বেড়ে যায়নি। তাহলে এত যদি পর্যাপ্ত মজুদ থাকে, সেই তেল যায় কোথায়? সেই জায়গাটিতে সিস্টেম লস বলে যে জিনিসটি বলা হয়, সিস্টেম লসের জায়গায় হয়তো সিস্টেমেটিক কিছু ঘাপলাও আছে। সেটি সরকারের আইডেন্টিফাই আমি বিশ্বাস করি দ্রুত সময়ের মধ্যে করে ফেলা উচিত। না হয় এটা লং রানে কিন্তু জনরোষ বা জনগণের ক্ষোভ কিন্তু একটা ইস্যুকে ঘিরেই হয়। দেখুন, শেখ হাসিনা ফল ডাউন করেছিল কি কারণে? শেখ হাসিনা কিন্তু ফল ডাউন করেছিল একটি ইস্যুকে কেন্দ্র করে, একটি শব্দকে কেন্দ্র করে। এখন মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই সবটা অবজার্ভ করছেন। ভাই আরেকটি কথা বললেন যে ব্যাংকিং নীতি। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে কোন খাত কি সংস্কার করেছেন? তারা 5টি ব্যাংককে একীভূত করে রাষ্ট্র থেকে টাকা ছাপিয়ে সেই ব্যাংকে দিয়ে গেছেন। এই টাকা ছাপানোর দায়িত্ব তাকে কে দিয়েছে? টাকা ছাপিয়ে যদি সমস্যার সমাধান করা যেত, তাহলে কিন্তু আমরা অর্থনৈতিক ক্রাইসিসে পড়তাম না, বা বিশ্বের যে দেশগুলো দেউলিয়া হয়ে যায় তারা কিন্তু দেউলিয়া হতো না। আমাদের কিন্তু কর্মসংস্থান লাগবে, আমাদের রেমিটেন্স বাড়াতে হবে, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে। সেই ক্ষেত্রে 60 দিনের সরকার বন্ধ রাষ্ট্রীয় কারখানাগুলো কিন্তু সচল করবার জন্য উদ্যোগ নিয়েছেন। এবং আপনি দেখুন উত্তরাঞ্চলে কৃষি পণ্য সংরক্ষণের জন্য কিন্তু হিমায়িতকরণ প্রকল্প নিয়েছে। স্বল্প ব্যয়ে ইপিজেড করছে। তবে একটি বিরতির পরে আবারও ফিরে আসতে চাই। দর্শক দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। আবারও স্বাগত জানাচ্ছি আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি সরকারের 2 মাস ও জনপ্রত্যাশা এই বিষয়টি নিয়ে। এ পর্যায়ে মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, আপনার কাছে জানতে চাই যে
যদি গুম অধ্যাদেশ নিয়ে যদি একটু কথা বলি, তাহলে আওয়ামী লীগের আমলে গুম নিয়ে নানা কথা হয়েছিল, দেশে বিদেশে নানা কথা হলো, আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরপরই এই গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সইও করলো। আবার সেই গুম সংক্রান্ত প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশ এই দুটি বাতিল করলো হচ্ছে সরকার। এটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। এটা তো আসলে খুবই আশ্চর্যজনক যে সরকার কেন এই অধ্যাদেশ বাতিল করছে। যদিও সরকার যে যুক্তি দেখাচ্ছেন সেটা অলরেডি বিরোধী দল থেকে প্লাস আদার্স যারা আছে তারা বললো যে এটা ইনভ্যালিড। যেটা ওনারা বলেছেন যে অধ্যাদেশে সর্বোচ্চ শাস্তি ছিল মাত্র 10 বছর, যে কারণে ওনারা এটাকে রিফর্ম করে এটাকে করতে চেয়েছেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম না, সেখানে অবশ্যই সর্বোচ্চ শাস্তির বিধান ছিল। তো সরকার যেখানে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই গুম হয়েছেন, সেখানে কেন এই অধ্যাদেশটা সরকার বাতিল করে বলতেছেন যে আবার নতুন করে করবেন? এখন হ্যাঁ, একটা বিষয় হতে পারে যে হ্যাঁ ওনারা নতুন করে করবেন, কিন্তু করবেন যে যুক্তি দেখাচ্ছেন সেই যুক্তি কিন্তু ইনভ্যালিড। একইভাবে আপনি মানবাধিকার কমিশনের অধ্যাদেশ বলি, আমাদের বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টা দেখেন। বিচার বিভাগ যেখানে অলরেডি ইন্টারিম গভর্নমেন্ট পৃথক সচিবালয় করে দিয়ে গেছেন, সেই বিষয়টা আবার আমরা পুরনো পন্থায় চলে গেলাম। এখন এটা যেটা হলো যে আমরা কেন ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যেতে চাই না হচ্ছে যে আমরা তো এটার ভয়ঙ্কর রূপ আমরা দেখলাম। আপনি মানসিকভাবে টর্চার হচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি ফাইন্যান্সিয়ালি লুজার হচ্ছেন। আপনি দেখেন আমাদের যে শ্বেতপত্র হলো সেখানে দেখালো যে গভর্নমেন্ট $16 বিলিয়ন প্রতি বৎসর হচ্ছে যে পাচার করেছে। তার মানে আমার প্রায় $240 বিলিয়ন 15 ইয়ার্সের হচ্ছে যে পাচার করে নিয়ে গেছে। তো দেশের অর্থনীতির 12টাতে আপনি দেখেন, ফিগারেটিভলি আমি যদি বলি, আমার দেশের অর্থনীতির লাস্ট ইয়ারে এডিপি ছিল মাত্র $2,30,000 কোটি টাকা। ইটস নিয়ার অ্যাবাউট আপনি বলতে পারেন যে $20 বিলিয়ন। সো $20 বিলিয়ন মধ্যে যদি আপনি বলতেছেন যে প্রত্যেক ইয়ারে $16 বিলিয়ন পাচার হয়েছে, তাহলে মানে আপনি সংখ্যাটা চিন্তা করেন যে আমরা কি পরিমাণ একটা হচ্ছে যে ইকোনমিক্যালি ডাউন সাইডে আছি। পাশাপাশি আপনি এবার ফাইন্যান্সিয়ালি দেখেন যে আপনার এনএলপি আমাদের নন পারফর্মিং লোন যেটা আমরা বলি, নন পারফর্মিং লোনের পার্সেন্টেজটাও এখানে প্রায় 30%। সো এটাও কিন্তু দেশের অর্থনীতির জন্য খুবই ভয়ঙ্কর। আমাকে আগে সবার আগে যেটা অ্যাড্রেস করা দরকার সরকারকে, যেটা ইন্টারিম গভর্নমেন্ট সাকসেসফুলি এই জায়গাটা আমি বলবো যে সরকার কিন্তু হচ্ছে যে অর্থনীতির জায়গাটাকে কিছুটা সচল করেছে। এখানে আপনি যদি দেখেন যে রেমিটেন্স হচ্ছে আমাদের সবচেয়ে একটা আশার জায়গা। সো একটা ইন্টারেস্টিং ডেটা বলি, লাস্ট মান্থে গত 10 বছরের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে $3.75 বিলিয়ন। এটা যে একদিকে যেমন আমাদের জন্য আশার, আরেকদিকে এটা আবার একটা আতঙ্কেরও। কারণ এটার পিছনে কিন্তু দুইটা হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে এখানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এটা যদি এই হারে যদি আমার বাড়ে তাহলে ওকে ফাইন, আমরা হচ্ছে যে আমরা রিজার্ভ বাড়াতে পারবো, আমার ফাইন্যান্সিয়াল অন্যান্য যে সংকটগুলো আছে, বেশ কিছু বিষয় সরকারের জন্য ইতিবাচক হিসেবে এসেছে। ধন্যবাদ আপনাকে। আমি ইতিবাচক এসেছে, কিন্তু আমি বলতেছি যে ইতিবাচকের পয়েন্টটা যেটা আমরা বলতেছি, এটা তো আপনি যে রিজার্ভটা বেড়েছে, কিন্তু এই বাড়াটা তো আসলে আবার শঙ্কার সৃষ্টি করছে যে ফিউচারে আসলে আমার রিজার্ভটা কমার একটা মানে রেমিটেন্সটা কমার শঙ্কা থেকে যাচ্ছে। সো এটা গেল একটা দিক। আরেকটা আমি আপনি যেহেতু ওই যে গুমের বিষয়টা বললেন, এখানে গুমের পাশাপাশি অন্যান্য, যেমন আপনি গতকালকেও একটা ছেলেকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে এবং তার ডিভাইস, তার ল্যাপটপ, মোবাইল এবং তার ওয়াইফের ল্যাপটপ মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কে নিয়েছে? ডিবি। সো তাকে কিন্তু অ্যারেস্ট দেখানো হয়েছে, তাকে আজকে মামলা দেওয়া হয়েছে। তার মানে আপনি যদি দেখেন গুমের সংজ্ঞায় যদি দেখেন, সে কিন্তু তার পরিবারটা এখন কোথায় যাবে, কার কাছে যাবে? হ্যাঁ, আপনি কালকে নিয়ে গেছেন, আজকে তাকে মামলা দেখানো হয়েছে, তাহলে এই সময়টা সে আসলে কোথায়?
বলেছে যে ডিবি কার্যালয়। তো এটা তো সেই পুরনো একটা কালচারে আমরা আবার ফিরে আবারও যাচ্ছি। ফিরে তো গেলাম, জি। এটা আসবো অবশ্যই আবার আপনার কাছে। এ পর্যায়ে সাইদ খান, আপনার কাছে জানতে চাই যে সরকারের তরফ থেকে যে জানানো হয়েছে যে বাতিল বা কার্যকারিতা হারানো বিলগুলো নতুন করে আনা হবে, যাচাই বাছাই করা হবে, অংশীজনদের সাথে আলোচনা করা হবে। এই যে জবাবদিহিমূলক আইনের ব্যাপারে সরকার যে এমন ধরনের আচরণ করলেন, আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? জি, এটি সমালোচনা করলে তো করাই যায়। যেমন আমাদের দেশে বর্তমানে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, সেটা হচ্ছে কি, আমরা সবাই সংবিধান বোদ্ধা হয়ে গেছি। আমরা কিন্তু সংবিধান সবাই বুঝি, বুঝছেন। যে কাউকে রাস্তার রিক্সাওয়ালাকে বলবেন, সেও সংবিধান বোঝে, কিন্তু সংবিধান বোঝা আর সংবিধান পড়া এক না। আমাদের দেশে অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা সস্তায় সংবিধান পাওয়া যায় ফুটপাতে পড়ে ফেলে। আল্লাহ তো বলছে যে কোরআন বুঝে পড়ো। তো সংবিধান পড়া আর বুঝে পড়ার মধ্যে পার্থক্য আছে। গুম কমিশন নিয়ে যে সুপারিশটি ইন্টারিয়াম গভর্নমেন্ট করে গেছে, সেই জায়গায় অনেহারে অনেক কথা বলা যাবে না। এরকম কিছু কিছু মানুষকে আসামি করার সুযোগ দিয়ে গেছে। তো এটি আমি কোনটা বোঝাতে চেয়েছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গুম, অবশ্য আমি নিজেও গুম ফেরত মানুষ। গুম আমিও চাই না। আমিও জানি যে গতকালকে যে ছেলেটিকে তুলে নেওয়া হয়েছে, পুলিশের প্যানেল অ্যাক্ট অনুযায়ী, পুলিশের প্যানেল কোড অনুযায়ী বা পুলিশ অ্যাক্ট অনুযায়ী 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে বা ভিজিবল করতে হবে। সুতরাং 24 ঘন্টা কিন্তু আসলে গুম না। 24 ঘন্টা যদি আটকে রাখে, হেফাজতে থাকে, এটাকে গুম বলা যায় না লিগ্যালি। 72 ঘন্টা হতে হবে মিনিমাম। 72 ঘন্টার মধ্যে যদি তাকে সামনে না আনা হয়, সেটি গুমের সংজ্ঞা অনুযায়ী গুম হবে। আর গুম অধ্যাদেশ এই বর্তমান সরকার তো বাতিল করেনি, বলছে অধিকতর যাচাই বাছাই, স্টেক হোল্ডার বা অংশীজনদের সাথে আলাপ করবে। অংশীজন কারা? এখানে গুম করে, কিন্তু গুম যদি সরকার করে, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করতে হয়। তো রাষ্ট্রের কোন কোন বাহিনী করতে পারে, তারা কিন্তু স্টেক। সেক্ষেত্রে তাদের সাথে কিন্তু ইন্টারিয়াম গভর্নমেন্ট আলোচনা না করেই তাদের মতো করে একটা ওই ঐক্যমত্য কমিশন, যে কমিশন আসলে অনৈক্যই বাড়িয়ে গেছে আমাদের রাজনীতিতে, তো এদের সাথে অবশ্যই আলাপ করার দরকার আছে। ধরুন আপনি ডিজিএফআইকে যদি টার্গেট করেন, ডিজিএফআই হচ্ছে আমাদের সেনাবাহিনীর অংশ, সেনাবাহিনীর সাথে আলাপ করতে হবে। পুলিশের যদি লোক থাকে তাহলে পুলিশের সাথে আলাপ করতে হবে, স্টেক হোল্ডারদের সাথে আলাপ করতে হবে। মানবাধিকার কমিশনের যে মানবাধিকার কর্মীরা যারা রয়েছেন, সংগঠন যারা রয়েছেন, তাছাড়া নাগরিক হিসেবে আমরা যারা আছি, আমরাও তো স্টেক, এই রাষ্ট্রের সবচেয়ে বড় স্টেক। আমাদের সাথে সবার সাথে আলোচনা করে তারা পরবর্তী অধিবেশনে এই বিলগুলো তুলবেন। এবং আরেকটি জিনিস কি, বিএনপি যদি এই জায়গায় আপোষ করে, বিএনপির যত নেতাকর্মীরা গুম হয়েছে, এত নেতাকর্মীরা কিন্তু ইরানের যুদ্ধে শহীদ হয়েছে কিনা, হ্যাঁ, আমার জানা নেই। যত পরিমাণ নেতা গুম হয়েছে, হ্যাঁ, 1000+, আবার অনেকে স্বীকার করেননি ভয়ে। আরেকটি জিনিস যেটা ভাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে রিজার্ভ আমাদের গত মাসে রিজার্ভ রেকর্ড করেছে, এটি মোটেই আনন্দের খবর না। এটি রেমিটেন্স কখনো একটি রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি হতে পারে না। আমার অর্থনীতির ভিত্তি বা কাঠামো নির্ভর করে আমার শিল্পে কতটুকু আমরা সমৃদ্ধ হলাম, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমাদের ডাইভার্সিফিকেশন আনতে হবে শিল্পে। এখন শুধুমাত্র গার্মেন্টসের এই দর্জির কাজটাই শিল্প হিসেবে দেখলে হবে না। আমাদের দেশের অ্যাগ্রোবেসড ইকোনমিকে স্ট্রং করতে হবে, আমার এগ্রিকালচারকে শিল্পায়নের দিকে নিতে হবে। ধরুন দেখুন চায়নারা বা জাপানের কথা যদি বলি, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান প্রথমে শুরু করেছিল কি দিয়ে জানেন? কাগজের গাড়ি, খেলনা গাড়ি বানানো শুরু করেছিল। তারা সেই খেলনা গাড়ি বানানো থেকে আজকে বিশ্বের সবচেয়ে বড় মোটর ইন্ডাস্ট্রির মালিক জাপান। সুতরাং নিজস্ব শিল্পে গুরুত্ব দিতে হবে। সেই জায়গায় সরকার বলেছে, শুরু হয়তো করেনি, করবে, যে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রীয় যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো সচল করা। একই সঙ্গে কিছু এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইকোনমিক জোন, মানে অল্প বিনিয়োগে এগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপেও করা যেতে পারে। অঞ্চল ভিত্তিক শিল্পকে যদি আমরা সমৃদ্ধ করতে না পারি, শুধুমাত্র প্রবাসে শ্রমিক পাঠিয়ে আমার অর্থনীতি কখনোই টিকবে না। তাহলে মাঝে মাঝেই আমাদের টাকা ছাপাতে হবে। এখানে সরকারকে আমি সমালোচনা করছি না, উনি যথেষ্ট ভালো বলেছেন যে 2 মাস আসলে মূল্যায়নের কোনো সময়ই না, হ্যাঁ, অন্তত 1 বছর যেতে দিতে হবে। তারপরেও সরকারকে আমি সতর্ক করছি যে শুধুমাত্র রেমিটেন্স নির্ভর অর্থনীতির বা আমাদের রিজার্ভের উপরে যদি আমরা তাকিয়ে থাকি, আমরা লং রানে হোঁচট খাবো। আরেকটি তথ্য যেটি আমরা বলছি না, এড়িয়ে যাচ্ছি, সেটি হচ্ছে হাসিনা রিজিম যখন বিদায় নিয়েছিল তখন 128 কোটি টাকা ছিল ব্যাড লোন বা ঋণ খেলাপি। হ্যাঁ, 128 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি ছিল। ইউনূস সরকার যখন বিদায় নিল তখন 556 কোটি টাকা ব্যাড লোন। এই 1.5 বছরে এত বেড়ে গেল কেন?
তার মানে এবং শ্বেতপত্রে আমরা দেখেছি 128 লাখ কোটি, আবার এই 1.5 বছর বিদায় নেওয়ার পর 556 কোটি। তার মানে কি শ্বেতপত্রে ভুল ছিল, অথবা এই 18 মাসে এই ঘাপলাটি করেছেন? তাহলে হোসেন মনসুরকে নিয়ে অনেকে অনেক ধরনের সমবেদনা দেখান, তিনি তথ্যটি প্রকাশ করেননি কেন? তিনি একজন নামজাদা অর্থনীতি, দেখুন শোনেন, মানে মূর্খ যদি চোর হয় সে বদনা চোর হয়, আর শিক্ষিত যদি চোর হয় সে রাষ্ট্র চুরি করে। আমরা কিন্তু গত অন্তর্বর্তীকালীন সরকারে পিএইচডি ডিগ্রি হোল্ডার চোর দেখেছি। ঘুষ চাইলে ঘুষি দিন বলেছিল ছাত্ররা জুলাই আন্দোলনে, একটা ঘুষি দেখেছেন? শত কোটি টাকা, কোটি কোটি টাকার বিনিময়ে পদায়ন দেখিনি। এবং আরেকটি জিনিস, এখন এই ছাত্ররা বলছে দলীয় বিবেচনায় বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছে। আরে ভাই, দলীয় সরকার কি দলীয় বিবেচনায় দিবে না কিসের বিবেচনায় দিবে? আপনাদেরকে দিবে। দলীয় সরকার তো দলের লোকজনের উপরেই ভর করবে, কারণ তার তো নিয়ন্ত্রণ করতে হবে তার মতো করে, সুতরাং তার পরিচালনা করার সুবিধার জন্য তারই তো বিশ্বস্ত লোক সেই নিয়োগ দিবে। বিবেচনায় কি যে তাহলে প্রশাসনে বিভিন্ন বাধ্যতামূলক না, প্রশাসনে তো দলীয়করণ করা হয়নি। প্রশাসনে কিন্তু বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, ওএসডি করা হয়েছে। তো এই দিক থেকে আসলে সংস্কারের স্বচ্ছতা কিভাবে আবার মেইনটেইন করা দেখুন, হলো? এই একই আপনার কথাটাই সঠিক, বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। তাদেরকে অবসরে পাঠানোর জন্য মব দেখিনি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যে আওয়ামী হেজিমনি রয়ে গেছে, আওয়ামী লীগের এজেন্ট, হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে। ফ্যাসিজম একটি ধারণা, এটি আসলে সংবিধান মেনে হয় না। এখন যারা বলছে যে জুলাই সনদ যদি বাস্তবায়ন না করে বা সংবিধান যদি সংস্কার না করে তাহলে সরকার ফ্যাসিস্ট হয়ে যাবে, ফ্যাসিস্ট একটা মানসিকতা। যে শেখ হাসিনা বলেছিল না যে আমি ভোট টোট বুঝি না, গণতন্ত্র বুঝি না, আই নিড অ্যাবসলিউট পাওয়ার। সে অ্যাবসলিউট পাওয়ার চেয়েছিল, সে অ্যাবসলিউট পাওয়ার নিয়ে অ্যাবসলিউটলি বিদায় নিয়ে গেছে বাংলাদেশের রাজনীতি থেকে। এই জুলাই স্পিরিটটাকে রিরাইট করার চেষ্টা করা হচ্ছে কিনা, এই প্রশ্নে আসবো আপনাদের দুজনের কাছে, তবে একটি বিরতির পরে। দর্শক দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। দেশ সন্ধ্যা। আজকে দেশ সন্ধ্যায় আমরা আলোচনা করছি সরকারের 2 মাস ও জনপ্রত্যাশা এই বিষয়টি নিয়ে। এ পর্যায়ে আব্দুল্লাহ আল মাহমুদ, আপনার কাছ থেকে জানতে চাই যে জুলাই সনদ, গণভোট, সংবিধান সংস্কার, সমস্ত কিছু, এই সমস্ত ইস্যু নিয়ে আসলে সরকারের আচরণ কেমন মনে হচ্ছে আপনার? এটা তো এক কথায় আমরা বললামই যে আসলে সরকার একটু দ্বিচারিতা করছে। তো এটা দ্বিচারিতা এই অর্থে যে আমি প্রথমেই বলছি যে আপনার বডির জাস্ট মাথাটা ফেলে দিয়ে পুরো বডিটা রেখেছেন। তার মানে এখানে আমরা পূর্ববর্তী যে সমস্যাগুলো দেখেছি যে প্রত্যেকটা সংশোধনী, পঞ্চম সংশোধনী, এগুলো আবার জিয়াউর রহমান উনি যেটা করেছেন সেটা আবার বাতিল হয়ে গিয়েছে। প্রত্যেকটা সংশোধনী বারবার বাতিল হয়ে গিয়েছে। তো আমরা সেই প্রেক্ষাপটে যাতে না যাই, যে কারণেই আমাকে এবার নতুন ধরনের একটা সলিউশনের মুখে আমরা গেলাম, যেটা হচ্ছে যে এটাকে আমরা বলছি যে গণপরিষদ। তো গণপরিষদটা একটু নতুন ধারণা, এই ধারণাতেই আমরা কিন্তু আসলে একমত হয়েছি। এখন ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে একটা মানে যাতে করে ফ্যাসিবাদ আবার পুনর্জন্ম না হয় সেটার একটা সলিউশনের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছেন। কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে সরকার আবার ফ্যাসিবাদী রূপ যে বিষয়গুলো হচ্ছে যে অ্যাড্রেস করা হয়েছে সেগুলোকে কেন সরকার বলছে যে হ্যাঁ আমরা এটা আবার করব, কিন্তু কেন এটাকে বাতিল করবে? তাহলে কি সরকার নিজের মতো করে কোনো কিছু করতে চাচ্ছে আপনি মনে করেন? সরকার তো তাই বলছে যে আমরা হ্যাঁ এটাকে এই অধ্যাদেশগুলোকে নিয়ে আসব। এখন আপনি দেখেন সরকারের আসলে আমরা যেহেতু আপনি জনগণের প্রত্যাশা বলতেছেন, প্রত্যাশার জায়গাটা দেখেন, জনগণ কিন্তু খুব বেশি কিছু চায় না সরকার থেকে। সরকার যে রিসোর্সগুলো মেনটেন করছে সেটা যাতে প্রপারলি মেনটেন করতে পারে, জনগণের জনজীবনে যাতে স্বস্তি থাকে। তো স্বস্তির জায়গাটা হচ্ছে যে কোথায়? স্বস্তির জায়গাটা হচ্ছে আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। এটা যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে জনগণ কিন্তু খুশি থাকবে। স্বস্তির জায়গাটা হচ্ছে আপনার কর্মসংস্থান। এখন কর্মসংস্থান দেখেন আমাদের কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটটা হিউজ। আমার শিক্ষিত বিষয় নিয়ে সরকার আসলে কাজ শুরু করে দিয়েছে। শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু অনেক। সো এখানে এইসব বিষয় আসলে সরকার ভালো মতো অ্যাড্রেস করেছে যেটা মনে হচ্ছে এই 2 মাসের মধ্যে। এরপর যে সাইদ খান, আপনার কাছ থেকে জানতে চাই একই প্রশ্ন, জুলাই সনদ, গণভোট, সংবিধান ইস্যুতে সরকারের আচরণ কেমন মনে হচ্ছে, এবং যেই প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে জুলাই স্পিরিটকে রিরাইট করার কোনো চেষ্টা করা হচ্ছে কিনা? না, জুলাইয়ের তো আলাদা কোনো স্পিরিট নেই। জুলাই স্পিরিট হচ্ছে আমরা একটা মুক্ত বাংলাদেশ চাই, জনগণের বাংলাদেশ চাই। এর বাইরের আর কোনো বড় প্রত্যাশা তো আমাদের কারোরই নাই। আমরা এই কথা বলছি, এই কথাটা বলবার স্বাধীনতা চাই, আমরা আমাদের বাসায় ফিরবার নিরাপত্তা চাই, বা আমরা খেয়ে পরে ভালো থাকতে চাই। এটাই জুলাইয়ের
স্পিরিট। আরেকটি কথা ভাই যেটি বললেন যে আমাদের বেকার বেড়ে গেছে, আমরা দেখেছি লাস্ট 5 ইয়ার্সে শেখ হাসিনার রিজিম অটো পাস দিয়ে 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 ইউনূস সরকারের সময় দেখলাম পরীক্ষা ছাড়া পাস করাই দিছে। তো এখন অটো পাস করে করে এটা ভুল বলেছেন অটো পাস করে করে যদি বেকার হয় সেটা কি শিক্ষিত বেকার বলবেন? অটো পাস ডাক্তার দ্বারা আমরা দেখিনি যে খতনা করতে গিয়ে শিশুর মৃত্যু হয়ে যায়, এরকম ডাক্তারও তো আমরা দেখেছি অটো পাস করে গেছে এমবিবিএস। পরীক্ষা যেটা আপনি বলেছেন, আমি একটু ইন্টারফেয়ার করি যে ইউনুস গভর্নমেন্টের আমলে আমরা কিন্তু ওই যে আগে যে পরীক্ষা সিস্টেম ছিল সেখান থেকে কিন্তু আমরা একটা পরিবর্তন দেখেছি। দেখেছি, আবার সচিবালয়ে মব করে পরীক্ষা ছাড়া পাস করতেও দেখেছি যে ঠিক আছে 4 সাবজেক্ট পরীক্ষা দেওয়া লাগবে না, 2 সাবজেক্ট দিলেই হবে। আবার ভাই যেটা বললেন যে সরকার দ্বিচারিতা করছে, আমি এটা বলবো যে সরকার দ্বিচারিতা করছে না, সরকার বরং যাতে জুলাই সনদ সঠিকভাবে জনবান্ধব রূপে বাস্তবায়ন হয় সেটার জন্য অধিকতর যাচাই বাছাই করছেন। আর গণপরিষদ যেটি বললেন এটি হচ্ছে বিয়ের আগের বাচ্চা হওয়ার মতো অবস্থা। আপনার সংবিধানে তো আগে এই যে গণভোটকে স্থাপন করতে হবে, বারবার বলছে যে বিরোধী দল যে সংবিধান সংস্কার করো, সংবিধান সংস্কার করো। আরে ভাই, সংবিধান সংস্কার করে এরপরে এই গণভোটকে স্থান দিয়ে তারপরে গণভোটের প্রত্যাশা বা আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করবে। আরেকটি সংখ্যা তথ্য দিয়ে তারা বিভ্রান্ত একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে 71% মানুষ গণভোটে হা দিয়েছে, এর মধ্যে তো 51% বিএনপির ভোটার আছে, তার মানে আপনারা তো 20% এই জায়গায়ও। তার মানে সংখ্যা তথ্য দিয়ে যে ভিন্ন ন্যারেটিভ দাঁড় করানো, বিভ্রান্তি ছড়ানো, এটা ঠিক না। জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা আইন শৃঙ্খলা। সমস্ত সময় বেশি জনগণের প্রত্যাশা করছে বেশি। ভাই প্রত্যাশা বিয়ের আগে প্রত্যাশা করে আমার বউ হবে বিশ্ব সুন্দরী, বিয়ের পরে কিছু কিছু খুঁটিনাটি দোষ বেরোয়, এটা স্বাভাবিক। তো ভোটের আগে জনগণের যে প্রত্যাশা ছিল, সরকার 60 দিনে 7টি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, আরো যেগুলো আছে আমি বিশ্বাস করি। এবং একই সঙ্গে সরকার যেন সচেতন সতর্কভাবে এই কাজগুলো করে, মিস ম্যানেজমেন্টটা যদি নিয়ন্ত্রণ করতে পারে, আমার বিশ্বাস সংবিধান বদলে দিয়ে মানসিকতা বদলানো যায় না। এই সরকার জনগণ যেহেতু ভোট দিয়েছে, জনগণের সরকার হিসেবে 5 বছর পর এই জনগণ যেন এই সরকারকে রক্ষা করার জন্য রাজপথে থাকে এবং ভোট কেন্দ্রে থাকে, সে দায়িত্ব সরকারের। নাগরিক হিসেবে আমরা সরকারকে বারবার প্রশ্ন করেই যাব এবং ভুল দেখলে আমরা প্রশ্ন তুলব এবং সতর্ক করব। অসংখ্য ধন্যবাদ সায়েদ খান এবং মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।